প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম তোমাদের থাকবে পৃথিবীর গতি, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ আর এশিয়া মহাদেশ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। পৃথিবী গতিশীল এই কথাটি সর্বপ্রথম বলেছিলেন নিউটন, কোপার্নিকাস, আর্যভট্ট না গ্যালিলিও? উত্তর আর্যভট্ট। বিষুব কথার অর্থ কী? দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। দিন রাত্রি দৈর্ঘ্য সমান, দিন ছোট ও রাত্রি বড়, রাত্রি ছোট দিন বড়। উত্তর হবে দিন রাত্রি দৈর্ঘ্য সমান। পরের প্রশ্ন, কোনো স্থান ও তার প্রতিপা স্থানের স্থানীয় সময়ের পার্থক্য 12 ঘন্টা, 2 ঘন্টা, 14 ঘন্টা না 12 ঘন্টা? উত্তর হবে 12 ঘন্টা। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা না থার্মোমিটার? উত্তর হবে অ্যানিমোমিটার। চীনের ধানের গোলা বলা হয় হেনান, হুনান, সেজুয়ান, সাংহাই প্রদেশকে? উত্তর হবে হুনান। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। কোন দিনটিকে বসন্তকালীন বিষুব বলা হয়? উত্তর হবে 21শে মার্চ। কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। বায়ু শীতল হলে বায়ুর চাপ কী হয়? উত্তর হবে বাড়ে। কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়? উত্তর হবে সাংহাই। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে কোন সাগর? উত্তর হবে লোহিত সাগর। তিনি দেখে রয়েছে অনধিক 30 শব্দে উত্তর দাও যে কোনো একটি, প্রশ্নের মান 2। রবিমার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতিপথ কাকে বলে? রবি শব্দের অর্থ হলো সূর্য এবং মার্গ শব্দের অর্থ হলো পথ। সংজ্ঞা: আপাত দৃষ্টিতে মহাকাশের যে পথ ধরে সূর্য সারা বছর কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি পর্যন্ত ঘোরাফেরা করে তাকে সূর্যের আপাত বার্ষিক গতিপথ বা রবিমার্গ বা বার্ষিক রবিসরণ বলে। কারণ পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 কোণে হেলে থেকে সূর্যকে পরিক্রমণ করে বলে এরূপ ঘটে। ওপেক কি? এর উদ্দেশ্যগুলি লেখো। 1960 সালে ওপেক নামক আন্তর্জাতিক তেল ব্যবসার নিয়ন্ত্রক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্যগুলি হলো: 1. আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণ করা। 2. বিশ্বে তেলের সরবরাহ অক্ষুণ্ণ রাখা। 3. বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করা। 4. খনিজ তেল সংক্রান্ত নীতি নির্ধারণ করা। পরের প্রশ্ন, স্থানীয় সময় কাকে বলে? কোনো স্থানে আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থানের ভিত্তিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। নির্ণয় পদ্ধতি: পৃথিবীর আবর্তনের ফলে যখন যে দ্রাঘিমা সূর্যের সামনে আসে তখন সেই স্থানের স্থানীয় সময় হয় দুপুর 12টা বা মধ্যাহ্ন। বৈশিষ্ট্য: কোনো একটি দেশে অসংখ্য স্থানীয় সময় থাকে। 2. কোনো একটি দেশের সব স্থানের স্থানীয় সময় এক হয় না। 3. দুটি স্থানের স্থানীয় সময়ের পার্থক্য থেকে স্থানচ্যুতি দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়। পরের প্রশ্ন, বায়ু প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না কেন? বায়ু সর্বত্র সমানভাবে চাপ দেয়। আমাদের শরীরের মধ্যেই বায়ু আছে, আর সেই শরীরের মধ্যস্থিত বায়ুও বাইরে বেরিয়ে আসার জন্য ভিতর থেকে বাইরের দিকে চাপ দেয়। অন্যদিকে বায়ুমণ্ডলের বায়ুও আমাদের শরীরের ওপর বাইরে থেকে ভিতরের দিকে চাপ দেয়। আমাদের শরীরের বায়ুর চাপ ও বায়ুমণ্ডলীয় চাপ পরস্পর বিপরীতমুখী ও সমান, সেজন্য আমরা বায়ুর চাপ বুঝতে পারি না। 4 দাগে রয়েছে অনধিক 50 শব্দে উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 3। জলবিষুব বলতে কী বোঝো? 23শে ডিসেম্বর তারিখে পৃথিবীর সর্বোচ্চ দিন রাত্রি সমান হয়। একে জলবিষুব বা শরৎকালীন বিষুব বলে। অপর নাম: এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল থাকে বলে একে শরৎকালীন বিষুব বলা হয়। বৈশিষ্ট্য: 1. মধ্যাহ্ন সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্ব হয়ে পড়ে। 2. পৃথিবীর উভয় গোলার্ধে দিন রাত্রি দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি। 3. ছায়াবৃত্ত অক্ষরেখাগুলিকে সমদ্বিখণ্ডিত করে। পরের প্রশ্ন, অপসূর অবস্থান বলতে কী বোঝো বা অপসূর অবস্থান কাকে বলে? অপ শব্দের অর্থ হলো দূর এবং সুর শব্দের অর্থ হলো সূর্য, অর্থাৎ সূর্যের দূর অবস্থান। সংজ্ঞা: পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় সেই অবস্থানকে অপসূর অবস্থান বলে। তারিখ: 4 জুলাই।
দূরত্ব পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় 15,20,00,000 কিমি। ঋতু বৈচিত্র্য উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে। পরিক্রমণ বেগ এই সময় পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য কমে যায়। পরের প্রশ্ন, অক্ষরেখার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো: 1. প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। 2. সব অক্ষরেখার পরিধি সমান নয়। 3. পৃথিবীকে এগুলি পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে আছে। 4. এই রেখাগুলি পরস্পর সমান্তরাল। 5. একই অক্ষরেখা থেকে নিরক্ষরেখা ও মেরুবিন্দু দূরত্ব সমান। 6. একই অক্ষরেখার বিভিন্ন স্থানে একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত হয় না। 7. অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা মহাবৃত্ত এবং মেরুদয় বিন্দুতে পরিণত হয়েছে। প্রশ্ন, পামির গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? মধ্য এশিয়ার তাজিকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা 4,878 মিটার। ভারতের জম্মু হাইপেন কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তর হাইপেন পশ্চিমে অবস্থিত এই মালভূমিটির কিছু অংশ আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম পিক। এশিয়ার প্রধান প্রধান পর্বত শ্রেণীগুলো এই মালভূমিতে মিলিত হয়েছে বলে এই মালভূমিকে পামির গ্রন্থিও বলা হয়। অধিক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। 5. অনধিক 80 শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 5। পরিক্রমণ গতি বা বার্ষিক গতির প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলাফলগুলি হলো: 1. দিনরাত্রির হ্রাস বৃদ্ধি। পৃথিবীর অভিগত গোলাকৃতি ও পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 কোণে হেলে থাকায় ছায়াবৃত্ত ও নিরক্ষরেখা ছাড়া অন্য সমঅক্ষরেখাকে সারা বছর সমদ্বিখণ্ডিত করে না। ফলে পৃথিবীপৃষ্ঠের দিন ও রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর তারিখে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে করতে এমন এক অবস্থানে আসে যখন সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বে কিরণ দেয়। ফলে ওই দিনে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান থাকে, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি। 21শে মার্চের পর থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে অবস্থান করে। সেজন্য উত্তর গোলার্ধে দিন বড় ও রাত্রি ছোট হয়। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। 2. ঋতু পরিবর্তন। পৃথিবীতে দিনরাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণে বিভিন্ন সময় বিভিন্ন অক্ষাংশ এই উষ্ণতার পার্থক্য ঘটে। ফলে ঋতু পরিবর্তন ঘটে। যেমন 21শে মার্চ তারিখে উত্তর গোলার্ধে বসন্তকাল হলে দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়। 21শে মার্চের পর থেকে সূর্যরশ্মি উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল অনুভূত হয়। একইভাবে 23শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথে এমন এক অবস্থানে আসে যখন দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ে। এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ও উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। বছর গণনা বা সময়কাল নির্ণয়। পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করে। একে সৌরবছর বলে। প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ারের 366 দিন 1 বছর ধরে বছর নির্ণয় করা হয়। 4. রবি মাঘ। সূর্য আকাশপথে সারা বছর ধরে একটি নির্দিষ্ট গতিপথে বিচরণ করে। উত্তরে কর্কটক্রান্তি এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা হল সূর্যের আপাত গতির শেষ সীমা। আপাত দৃষ্টিতে যে পথ ধরে সূর্য সারা বছর কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি পর্যন্ত ঘোরাফেরা করে তাকে সূর্যের আপাত বার্ষিক গতিপথ বা রবিমাঘ বা বার্ষিক রবিসরণ বলে। 5 দিয়ে পয়েন্ট করবে। মেরুজ্যোতির সৃষ্টি। পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে 66.5 কোণে হেলে থাকায় উভয় মেরুতে শীতকাল একটানা 6 মাস রাত্রি বিরাজ করে। এই সময় মেরু আকাশে যে মৃদু বর্ণময় আলোকরশ্মি দেখা যায় তা মেরুজ্যোতি নামে পরিচিত। তাপমণ্ডলের সৃষ্টি। পৃথিবীর পরিক্রমণের ফলে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে, ফলে উষ্ণতার পরিবর্তন ঘটে। এই উষ্ণতার তারতম্য হেতু অক্ষাংশ ভেদে বিভিন্ন তাপমণ্ডলের সৃষ্টি হয়েছে, যেমন উষ্ণতামণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। পরের প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো, অথবা পৃথিবীর সব জায়গায় বায়ুচাপের পরিমাণ সমান নয় উদাহরণসহ আলোচনা করো। পৃথিবীর সর্বত্র বায়ুচাপ সমান হয় না। পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্যের কারণগুলি হলো: 1. সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় ততই বায়ুমণ্ডলের ঘনত্ব ও ওজন কমে, তাই বায়ুর চাপও কমে যায়। অপরদিকে নিচের বায়ুর স্তর ঘন, তাই তার উপরও চাপ বেশি হয়। প্রতি
110 মিটার ওপরে উঠলে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ু চাপ কমে যায়। উদাহরণ, পর্বতের উঁচু অংশে বায়ুর চাপ কম হয় বলে কোনো কিছু সিদ্ধ হতে অনেক দেরি হয়। 2. বায়ুর উষ্ণতা। বায়ুর চাপ বায়ুর উষ্ণতার উপর নির্ভরশীল। বায়ুর উষ্ণতা বেশি হলে বায়ু প্রসারিত হালকা হয় এবং চাপ কমে যায়। আবার উষ্ণতা হ্রাস পেলে বায়ু সংকুচিত শীতল হয় এবং বায়ু চাপ বৃদ্ধি পায়। 3. জলীয় বাষ্প। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প হালকা বলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ কমে এবং জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বায়ুর চাপ বেড়ে যায়। 4 দিয়ে পয়েন্ট করে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তনজনিত বিকর্ষণ শক্তির প্রভাবে কোনো অঞ্চলের বায়ু বাইরের দিকে বিক্ষিপ্ত হয়, আবার কোনো অঞ্চলে সেই বায়ু এসে জমে যায়। যেমন পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে আবর্তন গতির বেগ বেশি হওয়ায় সেখানে বায়ুর অধঃক্ষিপ্ত হয়ে নিম্নচাপের সৃষ্টি করে। আবার এই বায়ু উপকেন্দ্রীয় অঞ্চলের 30 ডিগ্রি অক্ষাংশ সংলগ্ন স্থানে এসে জমা হয় এবং সেখানে বায়ুর চাপ বাড়িয়ে উচ্চচাপের সৃষ্টি করে। এই কারণে মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ ও মেরু অঞ্চলে স্থায়ী উচ্চচাপ দেখা যায়। 5. জলভাগ ও স্থলভাগের বণ্টন। স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উত্তপ্ত ও শীতল হয় বলে গ্রীষ্মকালে স্থলভাগে বায়ুচাপ কম হয় এবং শীতকালে বায়ুচাপ বেশি হয়। জলভাগে এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। 6. অন্যান্য কারণ। এছাড়াও বায়ুমণ্ডলের গভীরতা ও অভিকর্ষের টানের তারতম্যের ফলেও বায়ুর চাপের তারতম্য হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে যদি ভুলবেন, আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।